আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ভয়েস অফ গঙ্গাচড়া রংপুর থেকে সবাইকে স্বাগত। আজকের আলোচনা হচ্ছে সমসাময়িক বিষয়। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে ৫ই আগস্টের পরে বাংলাদেশে একটা তুমুল পরিবর্তন আসছে। যেটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ আশা করে আসছিল। অনেকগুলো পরিবর্তন আমাদের সামনে দৃশ্যমান। আমরা যদি পররাষ্ট্রনীতির কথা বলি, আমরা যদি নিজের রাষ্ট্রের মানের দিকের কথা বলি, আমরা যদি নিজের অবস্থানকে সক্রিয় করার কথা বলি, আমরা যদি দ্রব্যমূল্যর এই যে গত রমজান মাস গেলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং যানজট মুক্ত মানুষের যে আ ঘরের মধ্যে ফেরা, আবার সেখান থেকে আবার কর্মসংস্থানে যোগ দেওয়া। সবকিছু মিলিয়ে এই যে বন্যা চলে গেল, এই বিশাল একটা বন্যা ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে বন্যা, তারপরে নানান ধরনের আন্দোলন, কত আন্দোলন। এরপরে ভারতের কুটচাল এবং ভারত তো সেই ৫ই আগস্টের পরে বিরাট ষড়যন্ত্র করে আসছে। তার মিডিয়া থেকে শুরু করে এবং আন্তর্জাতিক লবিং সে পর্যন্ত নিয়োগ দিয়েছিল। যাতে করে বাংলাদেশ একটা উত্তপ্ত অবস্থায় থাকে এবং আবার যেন স্বৈরতন্ত্র এবং ফ্যাসিস্ট সরকার আবার যেন ক্ষমতায় আসে। এরকম একটা অবস্থান ভারত এখন পর্যন্ত ধারাবাহিকভাবে চলমান রেখেছে। যেটি আমরা বিভিন্ন মিডিয়া, তাদের মিডিয়াতে আমরা দেখতে পাই। তো বিষয় হচ্ছে যে যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, যারা তাদের গ্রামকে ভালোবাসেন, শহরকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তারা কিন্তু বর্তমান যিনি সরকার আছেন, আমাদের তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারকে তারা পছন্দ করছেন। আপনারা দেখেন যে ডক্টর ইউনূস ক্ষমতা নিতে চায়নি এবং তাকে জোর করে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। এমনকি নির্দিষ্ট টাইমের পরে তিনি এসে ক্ষমতা গ্রহণ করেছে ছাত্রদের চাপাচাপির কারণে। এরকম একটা সম্মানজনক ব্যক্তি আসলে আহ, তিনি এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশে তিনি দায়িত্ব নিতে চাননি। এরপরেও যেহেতু ছাত্রদের আন্দোলন ছিল, ছাত্রদের কথা তিনি হয়তো ফেলাতে পারেনি এবং দেশের এরকম একটা ক্লান্তিকালে দায়িত্বটা নেওয়াও কিন্তু কঠিন কাজ ছিল, যেটি ডক্টর ইউনূস গ্রহণ করেছে। আমরা নানাভাবে নানা দৃষ্টিতে যদি আমরা তাকে মূল্যায়ন করি, আমাদের মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এরকম একজন দায়িত্বশীল, দক্ষ, গ্রহণযোগ্যপূর্ণ শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তার যে উঁচু মানের যে একটা মর্যাদা, যেটি বিশ্বের অনেক দেশের মানুষের নেই। আর নোবেল বিজয়ী বিজয়ী তো অনেক রয়েছে ভাই। আপনারা দেখেন যে নোবেল সারা বছরে প্রতি বছরে তো নোবেল বিজয়ী অনেকেই হয়ে যায়। নানা বিষয়ে তারা পায়। কিন্তু ডক্টর ইউনূসের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। তো আমার যেটা মূল আলোচনা, যে এই যে ডক্টর ইউনূসকে নিয়ে নানান ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের আলোচনা করছেন। তারা তাকে তাড়াতাড়ি যেতে বলছেন। তারা তাকে বলছেন অনির্বাচিত সরকার। তারা তাকে বলছেন যে তিনি কেন সংস্কার করবেন? আ তারা তাকে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য বলছেন। এই যে নানা ধরনের চাপ ক্রিয়েট করছেন, যে চাপগুলোর মাধ্যমে তার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এরপরেও এত চাপের মুখেও ডক্টর ইউনূস যে কাজগুলো বিগত দিনে করেছেন, বিশেষ করে উল্লেখযোগ্য করার মতো যে আমাদের আ যে বাংলাদেশের কিছু লোক আন্দোলন করেছিল হাসিনার বিরুদ্ধে কুয়েতে। সেখানকার সরকার কিছু লোককে জেলে বন্দি রেখেছিল। যেটি পরবর্তীতে শেখ হাসিনা বলার পরেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি। কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পরে তিনি একটি টেলিফোনের মাধ্যমেই তাদেরকে ছেড়ে দিতে তারা সক্ষম। তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সেই সরকার ডক্টর ইউনূসের একটি ফোনকে এত মর্যাদা দিয়েছে যে সে দেশের আইনকেও তারা স্টপ করে বাংলাদেশের যে আন্দোলন করেছিল যারা তাদেরকে মুক্তি দিয়েছে। এটি একটি ডক্টর ইউনূসের গ্রহণযোগ্যতার বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত হচ্ছে যে বন্যা পরিস্থিতি মোকাবেলা। তিনি যে দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্ব নেওয়ার পরে যে বাংলাদেশের যে বিশাল একটা বন্যা হয়ে গেল, এই বন্যাটাও ভারত অনাকাঙ্ক্ষিতভাবে তারা বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটা আ ক্ষতিগ্রস্ত করার বিরাট পায়চারা করেছিল। যাই হোক, আল্লাহর রহমতে সেটিও তিনি আ সকলকে নিয়ে সেই পরিস্থিতি মোকাবেলা করেছেন।
এরপরে আপনারা দেখেন যে বাংলাদেশকে ভারত এই যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো। দেখেন যে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার পরে আ পেঁয়াজ বাংলাদেশকে দেবে না। তারা বাংলাদেশকে কোণঠাসা রাখবে। দেখেন যে পেঁয়াজ রপ্তানির পরে পেঁয়াজের দাম কিন্তু বাংলাদেশে বাড়েনি। এই যে একটা শুভঙ্করের ফাঁকি যে পেঁয়াজ ছাড়া ভারতে পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলবে না। এই ধরনের একটা প্রোপাগান্ডা যে আম গত সরকার চালিয়েছিল এবং ভারতকে এই সুযোগটা দিয়েছিল বাংলাদেশের যারা কৃষক, যারা এই ধরনের পেঁয়াজ উৎপাদন করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। দেখেন যে আমাদের বিগত ৫ মাস ৭ মাস ধরে আমরা কোনো ভারতে পেঁয়াজ নিচ্ছি না। এরপরেও ৳৩০ ৳৪০ পেঁয়াজের কেজি আমরা খাচ্ছি। তো এটি একটি বড় সাফল্য ডক্টর ইউনূসের। ২য় সাফল্য দেখেন আ যে আমাদের আ তিনি আ ভারত আমাদের কি করল? যে তারা চিকিৎসা সেবা থেকে আমাদের দেশকে বঞ্চিত করবে। এ ধরনের তারা ঘোষণা দিল। দেখেন যে চিকিৎসা সেবা এখন ভারতে বাংলাদেশ যাচ্ছে না। এরপরেও বাংলাদেশের মানুষের কোনো সে ধরনের মহামারী হয়নি। সে ধরনের অসুস্থতায় কোনো মানুষ মারাও যায়নি। বরঞ্চ ভারত যাওয়ার পরেও যে ধরনের মানুষের ডিজিজ হতো, যে ধরনের অর্থ ব্যয় হতো, যে ধরনের আশঙ্কা তৈরি হতো, তার চেয়ে বাংলাদেশের মানুষ অনেক নিরাপদে রয়েছে। আমাদের অবজারভেশন এ সেটিই বলে। এরপরে হচ্ছে যে দেখেন যে আ ডক্টর ইউনূস চীন সফরে গেলেন। দেখেন যে চীন সফরে চীনের মতো একটা পররাষ্ট্র একটা চীনের মতো পরাশক্তি দেশ, যে দেশটি বিশ্বের মধ্যে একটা অপ্রতিদ্বন্দ্বী দেশ, যে দেশকে মোকাবেলা করা কোনো রাষ্ট্রের সক্ষমতা নেই, সেরকম একটি দেশের প্রেসিডেন্ট, সেরকম দেশের নেতারা আমাদের একটা ৩য় বিশ্বের দেশের প্রধান উপদেষ্টাকে বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া হলো। লাল গালিচা তাকে দেওয়া হলো এবং মর্যাদাপূর্ণ আলোচনা হলো এবং তাকে যে সম্মান দেওয়া হলো, এটি কিন্তু বিরল। তো এরকম একজন ব্যক্তিকে আমরা পেয়েছি বাংলাদেশের মানুষ। তৃতীয়ত দেখেন যে ডক্টর ইউনূসের যে বর্তমান বাংলাদেশের যে সাধারণ মানুষের তার প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, যেটি বিগত কোনো সরকারের মধ্যে হয়নি। সর্বস্তরের মানুষ এখন তাকে চাচ্ছে তিনি যেন আরো ৫ বছর এবং যতদিন তিনি বাংলাদেশের একটা অবস্থান তৈরি করতে পারেননি, ততদিন তিনি যেন ক্ষমতায় থাকেন। তো আমি আজকে বেশি কিছু বলতে চাই না আর। আমি সবাইকে উদ্যোক্তা আহ্বান জানাবো। আমরা একজন দক্ষ লক্ষ্যে এরকম কার মধ্যে এই গুণগুলো রয়েছে? আপনারা কোন দলের মধ্যে আপনাদের লোক আছে যাদের সব অভিজ্ঞতা রয়েছে? যেটি একমাত্র ডক্টর ইউনূসের ছাড়া কোনো ব্যক্তির বাংলাদেশের মানুষের এরকম অভিজ্ঞতা নেই। যদি থাকতো তাহলে বাংলাদেশ, যদি রাজনীতিবিদদের এরকম অভিজ্ঞতা থাকতো তাহলে বাংলাদেশ আজকে মালয়েশিয়ার চেয়েও উন্নত রাষ্ট্রের কাতারে বাংলাদেশ চলে যেত। যাই হোক সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, তথ্য এলোমেলো হতে পারে। আমি অত্যন্ত বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে চিন্তিত। কারণ আমরা যে বাংলাদেশ চাই সেটিই আমরা আগাচ্ছি। কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা বাংলাদেশের মানুষকে কখনোই কোনো বাংলাদেশের মানুষের উপকারে আসতে পারেনি, তারা নানান ধরনের চেঁচামেচি করছে, নানা ধরনের টক শোয়ে কথা বলছে, নানান ধরনের পত্র-পত্রিকায় লিখছে, সভা-সমাবেশে কথা বলছে। আসলে তারা দিবেটা কি বাংলাদেশের মানুষকে? যাই হোক, আজকে এই পর্যন্ত সকলেরই বাংলাদেশের প্রতি দায়িত্বশীল চলাফেরা হোক, দায়িত্বশীল কথাবার্তা হোক এবং ডক্টর ইউনূস যতদিন বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, ততদিন আমরা তাকে সহযোগিতা করে যাব, সমর্থন দিয়ে যাব। তার তো চাওয়া পাওয়ার কিছু নেই, এটি তো আমরা জানি। কাজেই তার সবকিছুকেই আমরা ভালোটাকে অবশ্যই মেনে নেব। তার যদি কোনো কিছু কাজ আমাদের পছন্দ না হয়, অবশ্যই সমালোচনা করব। অবশ্যই সেটি আমরা উপস্থাপন করব। এটি নেগেটিভ অ্যা তাহলে অবশ্যই সেটি একটা উল্লেখযোগ্য কাজ হবে সেটিও আমরা মনে করি। কাজেই একবারেই তাকে চট করে এই মুহূর্তে বিদায় দেওয়ার মতো বা চট করে একটা নির্বাচন দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমরা চাই ডক্টর ইউনূস আরো বেশ কয়েক বছর থাক। সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা দেখছেন ভিডিওটা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।